রিসেন্টলি ঢাকার একটি সেন্টারে আমি কম্পিউটার বেসড আইএলটিএস টেস্ট দিয়েছি। কিন্তু এর আগে সিলেটে পেপার বেসড আইএলটিএস টেস্ট দেওয়ার অভিজ্ঞতা আমার রয়েছে। তো পেপার বেসড এবং কম্পিউটার বেসড নিয়ে আপনাদের যে ধরনের কনফিউশন থাকে যে হাইলাইট করার কোনো অপশন থাকে কিনা, কিভাবে কিওয়ার্ড মার্ক করব, তো সেখানে কোয়েশ্চেন আসলে সেম থাকে কিনা, টাইমিংটা কিভাবে, তারপরে হচ্ছে নোট করার কোনো আসলে অপশন থাকে কিনা, এই সকল বিষয়ে যত ধরনের কোনো কনফিউশন আছে প্রত্যেকটা মডিউল ওয়াইজ সবগুলো কনফিউশন আজকের ভিডিওটা আমি ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনার যত ধরনের কনফিউশন আছে সবগুলো এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে এবং আজকের এই ভিডিওর মতো করে এত ইনফরমেটিভ ভিডিও আপনারা আর কখনো দেখেননি। আসসালামু আলাইকুম, ইজি হসপিটাল থেকে আপনাদের সাথে আছি মাসুদুল আলম বনি। তো আজকের ভিডিওতে আমার নিজের এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের যত ধরনের কনফিউশন আছে সবগুলো আজকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম কনফিউশনটা থাকে যে আসলে নোট করা যাবে কিনা। পেপার বেসড আমরা কিন্তু কেমব্রিজ বইয়ের উপর লিখতে পারি যখন আমরা প্র্যাকটিস করি, কিন্তু যখন পরীক্ষা দিব তখনও কিন্তু যে কোয়েশ্চেন বুকলেটটা থাকবে সেখানে কিন্তু লিখা যায়। আপনাদের মধ্যে কনফিউশন থাকতে পারে যে হ্যাঁ, এটা কি লিখা যাবে কিনা কম্পিউটার বেসড এ। আপনাকে এ4 সাইজের একটা পেপার দেয়া হবে কম্পিউটার বেসড এবং সেখানে হচ্ছে আপনি লিখতে পারবেন। এটা নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন নাই এবং আপনাকে পেন্সিল, শার্পনার এবং ইরেজার দেওয়া হবে। একটা বিষয় বলে রাখি, ২ বারই আমি হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে আনসার টেস্ট দিয়েছি। তো ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির মধ্যে তেমন একটা কোনো পার্থক্য নাই। কিছু সূক্ষ্ম পার্থক্য আছে আসলে। তো সেটা আসলে আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিব। যখন হচ্ছে সেটা সিরিয়াল ওয়াইজ মডিউল ভিত্তিক আমি কথা বলব। নোট করতে পারবেন। এবং একটা বিষয় বলে রাখি, নোট কিন্তু আপনি স্ক্রিনেও করতে পারবেন। অর্থাৎ যেখানে আপনি টেস্টটা দিচ্ছেন সেখানে হাইলাইটের পাশাপাশি নোট করারও অপশন থাকে। সেখানে আপনি লিখতে পারবেন। কোনো ধরনের কোনো সমস্যা নাই। অর্থাৎ ২ টার মধ্যেই আপনি নোট করতে পারবেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে প্রশ্ন আসলে সেম থাকে কিনা? উত্তর হচ্ছে কম্পিউটার বেসড এ প্রশ্ন সেম থাকে না। পেপার বেসড এ যেদিন পরীক্ষা হয় সেদিন কিন্তু সারা বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল হোক, আইডিপি হোক, প্রশ্ন কিন্তু মোটামুটি সেম থাকে সবারই। কারণ তারা হচ্ছে আগে এটা প্রিন্ট করে রেখে দেয়। কিন্তু কম্পিউটার বেসড এ আপনি একটা পিসিতে বসে পরীক্ষা দিচ্ছেন, আপনার পাশের জনের সাথে আপনার কোয়েশ্চেন মিলবে না। মানে যখন আমরা টেস্ট দিতেছি অর্থাৎ লিসেনিং টেস্ট আমার যখন শেষ হয় কম্পিউটার বেসড এ, আমি জাস্ট হেডফোনটা খুলছি, দেন দেখতেছি যে আমার পাশের জনের যে অডিওর যে সাউন্ড ওইটা আমি শুনতে পাচ্ছি। অর্থাৎ সবাই কিন্তু যে যার মতো লাউডলি মানে সাউন্ড প্লে করে রাখছিল হেডফোনের মধ্যে। সো আমার অডিও শেষ, আমার টেস্ট দেয়া শেষ। কিন্তু ওরও হচ্ছে কি টেস্টটা তখনও চলতেছিল। অর্থাৎ বুঝলাম যে অডিওটা লিসেনিং এর ক্ষেত্রে এর সাথে কিন্তু চলে না। মানে আপনার পিসিতে যেরকম আপনি দেখতেছেন অন্যান্য পিসিতে হচ্ছে অন্যভাবে তারা পরীক্ষা দিতেছে বা অন্যান্য অডিওতে তারা পরীক্ষা দিচ্ছে। রিডিং এর ক্ষেত্রে যদি বলি, রিডিং এর কোয়েশ্চেন সেম পাবেন না আপনারা। হতে পারে যে একই হলের মধ্যে একজনের সাথে অন্য আরেকজনের হয়তো মিলতে পারে। বাট সবার সেম থাকে না, এটা কনফার্ম। রাইটিং এর মধ্যেও সেম বিষয়। আমার হচ্ছে যেদিন আমি কম্পিউটার বেসড আইএলটিএস টেস্ট দেই, সেদিন হচ্ছে আমার লাইন গ্যাপ আসছিল। বাট আমার যখন লেখা শেষ অর্থাৎ রাইটিং এর পর তো একদম মানে আইএলটিএস এর টেস্ট রিটেন এর পার্টটা শেষ হয়ে যায়। আমি হচ্ছে টেস্ট শেষ করে কিবোর্ড থেকে হাত সরিয়ে বসলাম, একটু ডানে বামে তাকাচ্ছি। তো দেখতেছি যে আমার পিছনে যিনি পরীক্ষা দিতেছেন, তো উনার হচ্ছে ৪ টা পায়চার আসছে ঐদিন এবং একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। অর্থাৎ যখন আমি সিলেটে আইএলটিএস টেস্ট দিচ্ছিলাম, উনারা খুবই হচ্ছে স্ট্রিক্ট ছিলেন যে ডানে বামে তাকানো যাবে না। আ এখানে ডানে বামে তাকানো বলতে হচ্ছে দেখা-দেখি বিষয়টা না। অর্থাৎ আপনি হচ্ছে রিল্যাক্সে একটু বসলে যে আমরা চেয়ারটা নিয়েছি, যেমন আমি এখন মানে এরকম দোল খাচ্ছি। সো এরকম হচ্ছে দোল খাওয়ারও কিন্তু এখানে অপশন নাই। বাট কম্পিউটার বেসড ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি সেখানে দেয়া হয়। ওকে। সো তার পরবর্তীতে হচ্ছে প্রশ্ন কঠিন থাকে কিনা? একটা বিষয় আমি আপনাদেরকে এনশিওর করতে চাই, যদি আপনার কপাল খারাপ না থাকে, আবারও বলতেছি কপাল যদি খারাপ না থাকে কেমব্রিজ স্ট্যান্ডার্ড এর প্রশ্ন পাবেন। এবার কেমব্রিজ থেকেও কিন্তু ইজি কোয়েশ্চেন আসতে পারে আপনার মেইন টেস্টে। পেপার বেসড এবং কম্পিউটার বেসড আমি ২ টার মধ্যে সেই বিষয়টা রিয়ালাইজ করছি। অ্যান্ড দেন আরেকটা বিষয় হচ্ছে হাইলাইটার আসলে কিভাবে ইউজ করা যায়। আমরা যখন কম্পিউটার বেসড এ আইএলটিএস এর টেস্ট দিচ্ছি সেখানে হাইলাইটার বলতে বিভিন্ন ধরনের কালার আসলে দেয়া থাকে। অর্থাৎ আপনি এমএস ওয়ার্ড এ যারা কাজ করেন তারা জানেন টেক্সটটা কিন্তু হাইলাইট করা যায়। ইয়েলো কালার থাকে। বাট একটা বিষয় কি, ব্রিটিশ কাউন্সিল আমি যেটা খেয়াল করলাম সেখানে হাইলাইটার একটাই আমি শুধুমাত্র পাইছি। আমাকে একজন বলছিল যে হাইলাইটার নাকি একাধিক রঙের থাকে। বাট আমি আসলে ঐদিন আমি শুধুই একটা পাইছি কিনা নাকি এটা আসলে চেঞ্জ হয়ে গেছে I don't know। বাট আমি শুধুমাত্র একটাই পাইছি, ইয়েলো কালারের হাইলাইটার সেখানে ছিল। আমাকে আইডিপি তে টেস্ট দিছিল এরকম একজন বলছিল যে সেখানে ২-৩ ধরনের মানে কালার থাকে। সো আইডিপি তে যারা হচ্ছে পরীক্ষা দিয়ে দিছেন অলরেডি, তারা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারেন যে হাইলাইটার আসলে কালার গুলা কয়টা থাকে। বাট আমি হচ্ছে একটাই পাইছি শুধুমাত্র ইয়েলো কালার। আর পেপার বেসড এর ক্ষেত্রে আপনারা যেরকম ক্যামব্রিজ বইয়ে গোল করে মার্ক করেন,
পেপার বেসডে আপনি পরীক্ষার সেন্টারও গোল করে মার্ক করতে পারবেন কলম দিয়ে। এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এখন একটা বিষয় বলি, যাদের হচ্ছে একটু বেশি পরিমাণে খুঁতখুঁত থাকে, খুঁতখুঁতে বিষয়টা হচ্ছে যে সবকিছু একদম সলিড বা পারফেক্ট হওয়া লাগবে। যেরকম স্পিনের সাইড যে আপনি ছোট লেখা পড়তে পারেন না, একটু বড় লেখা দরকার হয় আপনার। তো তাদের জন্য বলি, পেপার বেসড এর লেখাটা আসলে ক্যামব্রিজের মধ্যে থাকে, এটা নিয়ে আসলে আলাদা বলার কিছু না। কম্পিউটার বেসড এর টেক্সটের যে সাইজটা থাকে সেটা হচ্ছে ৩ টা ক্যাটেগরি থাকে, স্মল, মিডিয়াম, লার্জ। এখন যারা হচ্ছে একটু বড় মনিটর ইউজ করে অভ্যস্ত, যেমন আমি যে মনিটরটা ইউজ করি পিসির ক্ষেত্রে সেটা হচ্ছে ২৭ ইঞ্চির মনিটর। কিন্তু পরীক্ষার সেন্টারে যেটা ছিল সেটা হচ্ছে অলমোস্ট ১৯ থেকে ২১। আমি জানি না, তবে অনেক একটু মোটামুটি স্ট্যান্ডার্ড মানেরই ছিল। কিন্তু আমারটা থেকে তুলনামূলক কম। অর্থাৎ আমি নরমালি যে ধরনের টেক্সট স্ক্রিনে দেখে আসলে অভ্যস্ত, সেখানে যাওয়ার পর একটু ছোট টেক্সট আমার মানে অ্যাপিয়ার হওয়া শুরু হচ্ছে আমার সামনে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করা লাগছে? এক্সট্রা লার্জ যেটা ছিল অপশন, সবচেয়ে বড় অপশন যে আমাকে দেখতে হইছে। মানে একটু কমফোর্টেবল হওয়ার জন্য, সেটার জন্য। তো যারা হচ্ছে দেখা যায় অনেকে ১৪ ইঞ্চির ল্যাপটপ বা ১৮ ইঞ্চির ল্যাপটপ ইউজ করেন, স্ক্রিন যেটা আসলে থাকে। তো তাদের ক্ষেত্রে মনে হবে যে না, মিডিয়াম দিলেই হয়ে যাবে বা স্মল দিলেই হয়ে যাবে। কিন্তু যারা হচ্ছে একদম বড় মনিটর বা বড় স্ক্রিন ইউজ করে আসলে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে একটু লেখাটা ছোট লাগতে পারে রিডিং এর জন্য স্পেশালি। তো তারা হচ্ছে এটা ওইভাবে কাস্টমাইজ করে ফেলতে পারবেন। এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নাই। কিবোর্ডের বিষয় নিয়ে একটা বলি, এটা নিয়ে অনেকের আমি কমপ্লেইন পাইছি যে অনেকে আমার মতো এক ধরনের কিবোর্ড থাকে না, যেখানে শুধুমাত্র ইংলিশ, বাংলা একটা কিবোর্ড থাকে, সেটা হচ্ছে বিজয় কিবোর্ড বলা হয়। তো বাংলা ইংলিশ ২ টা থাকে। বাট যারা মেক্সিমামই আসলে অফিসে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে বিজয় কিবোর্ডটা আসলে প্রাধান্য দেওয়া হয়। বাট পার্সোনাল ইউজ করার ক্ষেত্রে যারা ইংলিশ কিবোর্ডটা ইউজ করেন এবং যদি আপনার মানে খুঁতখুঁতে থাকে যে কিবোর্ডের ক্ষেত্রে আ আমি যেটা বাসায় ইউজ করে অভ্যস্ত ওইভাবে পাবো কিনা? আমি বলব এক্সাম সেন্টারে সেটা হচ্ছে বিজয় কিবোর্ড থাকে। বিজয় বলতে বাংলা, ইংলিশের মানে যেটা মিক্স থাকে সেই কিবোর্ডটা থাকে। তো আপনার যদি মনে হয় যে না, আমার একদম এক্সাম সেন্টারের মতো হওয়া লাগবে, আমি বলব আপনি এখন থেকে বিজয় কিবোর্ডে প্র্যাকটিস করা স্টার্ট করেন, যেখানে বাংলা এবং ইংলিশ একসাথে থাকে। কারণ বাংলার কিন্তু কোনো কাজ নাই, বাট ওইটা থাকে। আ অনেকে হচ্ছে দেখে টাইপ করেন যে একটা A, একটা B, একটা C। সো তাদের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে আ ফাস্ট কাজ করার জন্য। সো এখন থেকে আপনারা ওইভাবে কাজ করা স্টার্ট করতে পারেন। সো কনফিউশন এর দিক থেকে আমি আশা করি সবগুলা বিষয় বলে ফেলছি। এখন হচ্ছে মডিউল ভিত্তিক আসলে কি জিনিসের চেঞ্জ আছে সেটা আমি বলি। লিসেনিং এর একটা বিষয় হচ্ছে অডিও ফাস্ট থাকে কিনা? লিসেনিং এর ক্ষেত্রে আমি বলব, আমি যখন ১ম IELTS টেস্ট দেই, সেখানে অডিওটা কেমব্রিজে যেরকম আমরা রিল্যাক্সে টেস্ট দেই সেরকমই ছিল। আমি রিসেন্টলি যখন IELTS এর টেস্ট দেই, সেখানে আমি বলব অডিও ফাস্ট ছিল না। বাট সেখানে একটা বিষয় ছিল যেটা আপনাদের যারা একটু বিগিনার লেভেলে আছেন তাদের ক্ষেত্রে মনে হবে যে অডিও ফাস্ট। পার্থক্যটা কি আমি বলি, যখন একটা কনভারসেশন স্টার্ট হয় সেখানে ৩-৪ লাইন পরপর যদি আমি উত্তরটা দেই বা যে উত্তরগুলো আসলে ডেলিভার হয়, সেখানে উত্তরটা পিক করা কিন্তু খুব বেশি পরিমাণে ইজি থাকে। অর্থাৎ আপনি একটা ফ্লোর মধ্যে থাকেন। যে একটা উত্তর লিখতেছেন, ওরা বলতেছে তো পরের উত্তরটা আসছে, আপনি কিওয়ার্ড গুলা দেখে সলভ করতে পারতেছেন। বাট কম্পিউটার বেসড রিসেন্টলি যখন আমি IELTS এর টেস্টটা দেই, সেখানে মনে হচ্ছিল একটা লাইন পরপরই তারা হচ্ছে উত্তরগুলা দিচ্ছিল এবং হ্যাঁ, প্রত্যেকটা লাইন পরপরই উত্তরটা আমি গ্যাপ ফেলের ক্ষেত্রে স্পেশালি পেয়ে যাচ্ছিলাম। অডিও ফাস্ট ছিল না, নরমাল কনভারসেশন এ ছিল। বাট ওই যে একটা কনভারসেশন এর মধ্যে গ্যাপ যে ৩-৪ লাইন পরপর উত্তর আসলে কিন্তু লিখতে সুবিধা বা মানে মনে হচ্ছে যে নরমালি আসতেছে। বাট যখন প্রত্যেকটা লাইনেই ভাই ১ লাইন ২ লাইন পরপরই আপনি উত্তরটা পেয়ে যাচ্ছেন, আপনি একটা লিখতে আরেকটা উত্তর চলে আসতেছে। সো এক্ষেত্রে মনে হতে পারে অডিও ফাস্ট, বাট নট অডিও ফাস্ট না। কিন্তু ওদের মানে উত্তর যে ডেলিভার হচ্ছে সেটার স্পিডটা বা সেটার আ যে ডিসট্যান্সটা সেটা কিন্তু কম ছিল রিসেন্টলি। সো সবার ছিল না কম। আমি টেস্ট থেকে বের হওয়ার পরেও ১-২ জনের সাথে কথা বলছি। তারা বলছে না, নরমালই ছিল। বাট আমার ২ টা এক্সপেরিয়েন্স থেকে বলতে গেলে অডিও ফাস্ট ছিল না। কিন্তু ডিসট্যান্সটা কম ছিল। একটা উত্তর থেকে আরেকটা উত্তরের যে ডিসট্যান্স সেটা কম ছিল। দেন হচ্ছে লিসেনিং এ আসলে হাইলাইট কিভাবে করব? পেপার বেসড এ আমরা কিন্তু হাইলাইটের জন্য কলম নিয়ে ক্যামব্রিজ বইয়ের উপরে মার্ক করি, গোল করে বা অথবা নিচে আন্ডারলাইন করে। কম্পিউটারে জাস্ট টেস্ট দিলে সেখানে ইয়েলো কালারের যে হাইলাইটের সিস্টেমটা সেটা আমি আগেই বলছি, সেটা হচ্ছে সিলেক্ট করার অপশন থাকে। তবে লিসেনিং এ ম্যাচিং এর জন্য আমি নিজে পার্সোনালি একটা ডিফিকাল্টি ফেস করছি, সেটা হচ্ছে সেখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ নামে একটা অপশন থাকে বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেমটা এরকম। যেমন ম্যাচিং এ আমরা দেখি ২ সাইডে ২ টা বক্স থাকে, রাইট? সো ম্যাচিং এর ক্ষেত্রে কম্পিউটার বেসড এ
এই সাইডে যে মানে উত্তরগুলো থাকে অর্থাৎ এবিসিডি যেটা থাকে অর্থাৎ একটা থেকে একটা মিলানো লাগবে। এইটাকে ক্লিক করে ধরে এনে তারপরে এখানে বক্সের মধ্যে আমাদের থেকে বসানো লাগবে। অর্থাৎ ড্র্যাগ অ্যান্ড ড্রপ এরকম হচ্ছে সিস্টেমটা। এখানে একটা ঝামেলা হচ্ছে কি এবিসিড দ্বারা যে অপশনগুলো থাকে সেখানে হাইলাইট করা যায় না। আমরা যখন পেপার বেস দিয়ে আসলে টেস্ট দেই সেখানে কিন্তু আমরা ২ সাইডেই মার্ক করে অর্থাৎ একটা সেন্টেন্সের যদি লেন্থ এত বড় থাকে অপশনের মধ্যে আমরা হাইলাইট করে কিন্তু এত ছোট বানাই ফেলি। বাট যখন আপনি কম্পিউটার বেস দিচ্ছেন সেখানে কিন্তু সেন্টেন্স মানে সেন্টেন্সের যে লাইনটা সেটাই এত বড় থাকে অর্থাৎ অপশনের ক্ষেত্রে। সেটাকে যে ছোট করবেন আপনি সেটা তো অপশনই নাই। অর্থাৎ একবার দেখে ফেলছেন অর্থাৎ এই শেষ। সেক্ষেত্রে আমাকে পার্সোনালি স্ট্র্যাটেজি চেঞ্জ করা লাগছে। আমি যখন বাসায় টেস্ট দিছি প্র্যাকটিস করার ক্ষেত্রে আমাকে আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করা লাগছে। অর্থাৎ অপশন কোন ধরনের মার্ক না করে কিভাবে আসলে অ্যাকুরেসি বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করা লাগছে। এটা নিয়ে আমি আসলে ভিডিও পরবর্তীতে বানাবো। আজকের ভিডিওতে আমি আর আলোচনা না করি। তবে নরমালি যে স্ট্র্যাটেজি আপনারা ক্যামব্রিজের বইয়ের মধ্যে প্র্যাকটিস করতেছেন, আমি বলব এই স্ট্র্যাটেজি থেকে সরে আসেন। আর না হলে একটা বড় ধরনের আ ঝামেলায় পড়ে যাবেন ম্যাচিং নিয়ে স্পেশালি। তার পরবর্তীতে হচ্ছে রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিং এর লিস্ট অফ হেডিং এর যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ছিল। অর্থাৎ পেসেজের উপরে অপশনগুলো নিয়ে এসে আপনাকে বসানো লাগবে। এ আনবেন, বি আনবেন এইভাবে আসলে সিস্টেমটা। আর নরমালি তো হচ্ছে আমরা এবিসিডি লিখে ফেলি। হাইলাইট করার ক্ষেত্রেও সেম ইয়েলো কালার। আমি একাধিক কোনো কালার পাই নাই। ব্রিটিশ কাউন্সিলে যদি কেউ পেয়ে থাকেন আমার আগে টেস্ট দিয়ে বা আমার পরে টেস্ট দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে টাইমের ব্যাপারটা। আমার মনে হইছে যে পেপার বেসড এর তুলনায় কম্পিউটার বেসড খুব তাড়াতাড়ি আসলে টেস্টটা শেষ হয়। টেস্ট শেষ হয় বলতে আপনি খুব ফাস্ট হয়ে যাবেন। ওটা সেখানে লিখার ঝামেলা নেই, আনসার ট্রান্সফারের ঝামেলা নেই। জাস্ট গ্যাপ ফিলের ক্ষেত্রে আপনি কপি করবেন, পেস্ট করবেন, কপি করবেন, পেস্ট করবেন। এ, বি মানে খুবই ফাস্ট কাজগুলা হয়ে যায়। নরমালি একটা পেজের সলভ করতে যদি আপনার ২০ মিনিট লাগে, পেপার বেসড এর সেই কাজটা কিন্তু বলা যায় অলমোস্ট ১৫ থেকে ১৬ মিনিটে আপনার শেষ হয়ে যাবে। আরো কম লাগতে পারে আপনার। টাইম অনেক সাশ্রয় কম্পিউটার বেসড এর ক্ষেত্রে পেপার বেসড এর তুলনায়। আচ্ছা, রাইটিং এর ক্ষেত্রে যদি বলি, রাইটিং এর ক্ষেত্রে আমি বলব কম্পিউটার বেসড হচ্ছে ফার্স্ট ক্লাস আ সিস্টেম। কারণ পেপার বেসড এ বর্তমানে কলমের যে কাটাকাটির যে ঝামেলা, কম্পিউটার বেসড এ সেটা নেই। একদমই নেই। আপনি ইরেজ করেন, আপনি আপনার মতো লিখেন একদম লাস্টের লাইন যদি মনে হয় যে একদম ১ম লাইনে এনে ঢুকাই দিবেন, কোন সমস্যা নাই। আপনি লাস্টের লাইন মানে একদম কাট করে নিয়ে এসে ১ম এ এনে এড করতে পারবেন। কোন ধরনের কোন ঝামেলা নাই। খুবই কমফোর্টেবল মনে হয় টেস্ট দেওয়ার সময়। অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে কম্পিউটার বেসে আমার তো টাইপিং স্পিড কম। তাদের ক্ষেত্রে বলব মোবাইলে যে কিবোর্ডটা থাকে সেটা আপনার আসলে টাইপিং স্পিড কিরকম? যদি ভালো হয়ে থাকে আর আপনার বাসায় যদি ল্যাপটপ বা পিসি থাকে আমি বলব কয়েকদিন ট্রাই করে দেখেন। আপনার মনে হবে না যে টাইপিং স্পিড কম, আপনি লিখতে পারবেন অনায়াসে। পেপার বেসড এর তুলনায় কম্পিউটার বেসড এর রাইটিং আমি বলব যে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। তার পরবর্তী স্পিকিং। স্পিকিং এর ক্ষেত্রে আমি ২ ভাবেই কম্পিউটার কিংবা পেপার বেস ২ ভাবে হচ্ছে যখন টেস্ট দেই সেটা ছিল ভিডিও কল। আমি কখনোই ফেস টু ফেস ফেস করি নাই। ২ বারই হচ্ছে ইন্ডিয়ান পড়ছিল। কনফিউশন থাকতে পারে যে ইন্ডিয়ানরা আসলে মার্ক কম দেয় কিনা? আপাতত আমি পাই না যে ইন্ডিয়ানরা মার্ক কম দিছে কখনো বা ব্যান্ড কম দিছে। এবং ২ ভাবে আমি এক্সপেক্টেড যে স্কোরটা ছিল সেগুলাই পেয়ে গেছি। সো এটা নিয়ে কোন ধরনের কোন ঝামেলা হয় নাই। বাট অনেকের হচ্ছে ইন্ডিয়ানদের জন্য রিভিউ খারাপ থাকে যে তারা ব্যান্ড কম দেয়। তবে আমি পার্সোনালি সেটা এখনো ফেস করি নাই। তো আগে যেটা বললাম যে ২ বারই হচ্ছে আমি ব্রিটিশ কাউন্সিলে টেস্ট দিছি। কেউ যদি আইডিপির থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এই ভিডিওতে বলবেন যে আপনার এক্সপেরিয়েন্সটা আসলে কিরকম ছিল। আমার যে কথাগুলো আমি বললাম সেটার মধ্যে আপনার আসলে পার্থক্যটা কোনো যদি দ্বিমত থাকে সেই বিষয়টা আপনারা বলতে পারেন। আর এখন যদি অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে কোন সেন্টারে আসলে আমি IELTS টেস্ট দিয়েছি ঢাকায়। তো সেটাও ছিল লুমিনেজ বাংলাদেশ। আর সিলেটে যখন আমি IELTS টেস্ট দিই সেটা ছিল আমানুল্লাহ কনভেনশন সেন্টারে। IELTS এর টেস্ট ছিল ২ টাই হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের। কম্পেয়ার করার ক্ষেত্রে যদি আমি বলি যে প্রফেশনালিজম এর দিক থেকে ঢাকার সেন্টার থেকে সিলেটের সেন্টারটা আমার কাছে মনে হয়েছে যে তারা একটু বেশি হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি। একটা কমপ্লেইন আছে আমার লুমিনেজ বাংলাদেশ। যদিও তারা হচ্ছে লুমিনেজ বাংলাদেশ তারা নিজেরা আসলে IELTS কন্ডাক্ট করে না। তারা হচ্ছে কাইন্ড অফ রুমটা ব্রিটিশ কাউন্সিলকে দিয়ে দিয়েছে। ব্রিটিশ কাউন্সিলের মানুষরাই এটা কন্ডাক্ট করে। তবে ঢাকার এখানে আমার কমপ্লেইন কি থাকবে? যে তাদের যে দরজাটা ছিল, আমার যে সিট সেটা কিন্তু একদম দরজার পাশেই ছিল। যে ব্রিটিশ কাউন্সিলের একজন মহিলা, আমি জানি না উনার নাম কি। উনি হচ্ছে
বারবার বের হচ্ছেন, বারবার ঢুকতেছেন। টেস্টের মানে দরজা খুলে ঢুকতেছেন, বের হচ্ছেন এবং এই দরজাটা কিন্তু গ্লাস ডোর ছিল না। কাঠের এক ধরনের দরজা থাকে না যে এটা ঘোরানোর পরে মানে লাগানোর পরে একটা সাউন্ড হয়। সো আমি ফুল অডিও দেওয়ার পরেও ওই সাউন্ডটা শুনতেছিলাম। তো আমার আসলে লিসেনিং এ একটা ভালো স্কিল থাকার কারণে কনসেনট্রেশন ব্রেক এর বিষয়টা আমার ক্ষেত্রে আসলে এটা কাজ করে না। বাট যাদের হচ্ছে লিসেনিং এর অবস্থা খুবই খারাপ বা একটু কনসেনট্রেশন ব্রেক হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাদের ক্ষেত্রে বলব এই জিনিসটা কিন্তু তাদের ক্ষেত্রে এটা ঝামেলায় পড়ে যাবেন যে কনসেনট্রেশন ব্রেকের জন্য এটা একটা ফ্যাক্ট হতে পারে। তার পাশাপাশি আরেকটা বিষয় আমার খুবই খারাপ লাগছে। যখন আপনি লিসেনিং এর টেস্ট দিতেছিলাম, পিছন থেকে এসে একজন আমাকে বলতেছে যে মানে আমার পাসপোর্ট দেখার জন্য। কিন্তু আমার সময় লিসেনিং অডিও চলতেছে। সো পাসপোর্ট আমি দিয়ে দিছি। উনার দিকে না তাকায় পাসপোর্টটা এরকম নিয়ে আমি দিয়ে দিছি। তো এটা আসলে কোন ধরনের সিস্টেম আমি জানি না। তো ব্রিটিশ কাউন্সিলের জন্য আমি বলব ঢাকায় লুমিনেজ বাংলাদেশের যারা আছেন তাদের এই বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত। আ আর তেমন একটা কিছু পাই না। হ্যাঁ, আরেকটা বিষয় বলি, কিবোর্ড আমাকে যেটা দেয়া হয়েছিল আমি সম্ভবত দরজায় ঢোকার ১ম, ২য় টা ওটা ৫ নাম্বার ছিল কিনা আমি জানি না। ২য় যেটা ছিল সেখানেই আমার মানে আমি টেস্টটা দিয়েছিলাম। তো সেখানে কিবোর্ডের আমাদের কিবোর্ডের নিচে কিন্তু একটা স্ট্যান্ডের মতো থাকে। অনেকটা কিবোর্ড আছে একদম ফ্ল্যাট। আর পিছনে যে স্ট্যান্ডটা থাকে ওই স্ট্যান্ডটা যদি আমরা দাঁড় করায় দেই এটা কিন্তু সামনের দিকে একটু উঁচু হয়ে যায়। মানে আমাদের টাইপ করতে সুবিধা হয়। আমার ক্ষেত্রে যে কিবোর্ডটা আসলে মানে দিছিল তারা সেখানে ওই স্ট্যান্ডের একটা স্ট্যান্ড ভাঙা। অর্থাৎ সেটা নড়বড়ে অবস্থানে ছিল। এত বড় একটা টেস্ট সেন্টার তারা আসলে কিসের জন্য এই কাজটা বা এগুলো কেন আসলে তারা খেয়াল করে না আমি জানি না। আমি যখন ব্রিটিশ কাউন্সিলের উনাকে বললাম যে বা দেখালাম, উনার এক্সপ্রেশনটা ছিল যে মানে ওই যে একটা আছে না যে মানে জিহ্বা বের করে যে কি হয়ে গেল? মানে একটু শক হইছে উনি। বাট উনার এক্সপ্রেশনটা আসলে একটু হাস্যকর ছিল আমার কাছে। তো যাদের কাছে একটু খুঁতখুঁতে মনে হয় যে আ কনসেনট্রেশন খুব তাড়াতাড়ি ব্রেক হয়ে যেতে পারে। তাদের জন্য বলব এগুলো একটু ঝামেলা। বাট আমি ওই যে ইরেজার যেটা আসলে দিছিল ওইটা স্ট্যান্ড এর জায়গায় রেখে আমি মোটামুটি স্টেবল করে রাখছি। যেহেতু আমার অলরেডি একবার IELTS দেওয়ার এক্সপেরিয়েন্স ছিল, কোন ধরনের কোন ঝামেলা হয় নাই আমার আমি বলব। আমি আসলে সিচুয়েশনটাকে ওইভাবে ম্যানিপুলেট করে নিছি। বাট যাদের ক্ষেত্রে খুঁতখুঁতি থাকবে তাদের ক্ষেত্রে আমি বলব যদি আ কিছু চেঞ্জ করতে চান বা আমার রিভিউ দেখে যদি মনে হয় যে না আরেকটু বেটার কোনো জায়গায় দিব সেটা হচ্ছে আপনার বিষয়। বাট ওভারঅল লুমিনাস বাংলাদেশ আমি বলব যে 100 এ তাদেরকে হচ্ছে 90 দেয়া যায়। ১০০ তে ৯০। বাট যদি আমি সিলেটের ক্ষেত্রে কম্পেয়ার করি সেখানে মানে আমি যখন ১ম টেস্ট দেই 100 এ 100 দিব ওনাদেরকে। তো এইটা হচ্ছে আমার টোটাল এক্সপেরিয়েন্স। এরপরেও যদি আপনাদের কোন ধরনের কোন কনফিউশন থাকে যে এই বিষয়টা নিয়ে তো জানতে চাচ্ছিলাম ভাইয়া। তো আমাদের WhatsApp নাম্বার দেয়া আছে এবং সেখানে হচ্ছে নক করতে পারেন। আরেকটা বিষয় অনেকে তো কোয়েশ্চেন করতে পারেন যে কিসের জন্য আবার IELTS টেস্ট দিলাম। আমাদের easyieltsbd.com এর নতুন ওয়েবসাইট লঞ্চ হতে যাচ্ছে। সেই ওয়েবসাইটটাকে একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি, পেপার বেসড, কম্পিউটার বেসড ২ জন মানে ২ টাইপের স্টুডেন্টদের জন্যই একদম ফ্লেক্সিবল করে নেয়ার জন্য এক্সপেরিয়েন্স গেদার করার জন্য বলা যায় নতুন করে আবার IELTS এর টেস্ট দেয়া। সো easyieltsvideo.com ভিজিট করবেন, লিংক দেয়া থাকবে। তো ভিজিট করে IELTS এর কম্পিউটার বেসড কিংবা পেপার বেসড মোবাইল কিংবা পিসিতে যেভাবে ইচ্ছা IELTS এর টেস্ট দিতে পারবেন। সো অবশ্যই ভিজিট করবেন। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ।